তোমরা দেখে নিচ্ছ যে টপিক গুলো কি। ঠিক আছে, আমি যখন ক্লাসে নোটিশ দেই তখন জানিয়ে দিচ্ছি যে টপিক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট, নাইট্রোজেন ফিক্সেশন, অ্যাসিড রেইন, গ্রিনহাউস গ্যাসেস, ওজোন লেয়ার ডিপ্লেশন, আর্হেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড অ্যান্ড রেইন। তো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির এই টপিকটা শেয়ার করতে 46 থেকে 45 মিনিট টাইম লাগবে, এই বেশি নিব না। তাহলে এই টপিকের পরে ফলোড বাই যে টপিক থাকতেছে সেটার জন্য আরো 2টা ক্লাস নিচ্ছি সামনে, নিয়ে আমরা আসলে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটাকেই সাকসেসফুলি শেষ করে আমরা তার মোটামুটি আবাদি মিশনে যেতে পারবো। তো এসো যে ফার্স্টে যেটা বলা আছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট। ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট আমি দেখো, ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট কাজ করলাম কি, ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট বই ফলো করলে দেখবা যে অনেক কিছু আছে, ঠিক না? কিন্তু আমি জাস্ট একটা জিনিস একটু মার্ক করব, তা হচ্ছে তোমরা শুধু মেক শিওর করো যে এখান থেকে একটা এমসিকিউ আসবে, তা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট আর হলো সেকেন্ডারি পলিউটেন্ট। এই ব্যাপারটা একটু কাজ দেওয়ার জন্য, তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট তো তোমরা গেস করতে পারতেছো যে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট। তো ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট বলতে এখানে আমি নিচ্ছি কোনটা, শুধু এয়ার পলিউশন, অনলি এয়ার পলিউশন পার্টটা। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট বলতে যেটা কারণে এয়ার পলিউশন হয় শুধু ওইগুলো, সেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট হচ্ছে 2 টাইপ। ওয়ান টাইপ হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। যেটা প্রাইমারি পলিউটেন্ট এর মানে কি, আগে এক্সাম্পল দেই। কার্বন মনোক্সাইড প্রাইমারি পলিউটেন্ট, কার্বন ডাইঅক্সাইড প্রাইমারি পলিউটেন্ট, সালফার ডাইঅক্সাইড প্রাইমারি পলিউটেন্ট। তাহলে এইগুলোই মেজর, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এক্সেট্রা, এরা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। এখন কথা হচ্ছে যে কোনগুলা প্রাইমারি পলিউটেন্ট, যেগুলো যখন এমিশন হয় তখন ডিরেক্ট এমিশন হয়, অর্থাৎ কার্বন মনোক্সাইড হিসেবে এমিশন হয়, কার্বন ডাইঅক্সাইড হিসেবে এমিশন হয়, সালফার ডাইঅক্সাইড হিসেবে এমিশন হয়। তাহলে একটা এমসিকিউ, মানে এটা একটা গ্রেট পসিবিলিটি যে হুইচ অফ দ্য ফলোইং প্রাইমারি পলিউটেন্ট, হুইচ অফ দ্য ফলোইং সেকেন্ডারি পলিউটেন্ট। তোমরা জেনে রাখো যে কার্বন মনোক্সাইড প্রাইমারি পলিউটেন্ট, কার্বন ডাইঅক্সাইড প্রাইমারি পলিউটেন্ট, সালফার ডাইঅক্সাইড প্রাইমারি পলিউটেন্ট। আর কারা প্রাইমারি পলিউটেন্ট, যেই পলিউটেন্টস গুলা ডিরেক্ট এমিশন হয়, কার্বন মনোক্সাইড হিসেবে, কার্বন ডাইঅক্সাইড হিসেবে, সালফার ডাইঅক্সাইড হিসেবে এমিশন হয়, তাই এরা হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। আর একটা টাইপ আছে যেটা কিনা সেকেন্ডারি পলিউটেন্ট। সেকেন্ডারি পলিউটেন্ট হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমরা এমসিকিউ তে দিলে এগুলোই দিব। সেকেন্ডারি পলিউটেন্ট কোনগুলা, মানে সালফার ট্রাইঅক্সাইড কিন্তু সালফার ট্রাইঅক্সাইড হিসেবে এমিশন হয় না, এমিশন হয় সালফার ডাইঅক্সাইড, পরে কনভার্ট হয়ে হয় সালফার ট্রাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা, এটাও নাইট্রোজেন ডাইঅক্সাইড হিসেবে এমিশন হয় না, এটা ফার্স্টে নাইট্রিক অক্সাইড হয়, পরে সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়। তার মানে যেগুলো পরে কনভার্ট হয়, মানে যেগুলো কনভার্টেড, সেগুলো হলো সেকেন্ডারি। যারা কনভার্টেড তারা সেকেন্ডারি, আর যারা কনভার্টেড না, ডিরেক্ট প্রাইমারি পলিউটেন্ট, কনভার্টেড সেকেন্ডারি পলিউটেন্ট। যদি আমরা দেই হুইচ অফ দ্য ফলোইং প্রাইমারি পলিউটেন্ট,
যদি মেনশন করি যে কোনটা প্রাইমারি পলিউটেন্ট তাহলে এখান থেকে হয়তো এক্সাম্পল দিব, যদি মেনশন করি কোনটা সেকেন্ডারি পলিউটেন্ট তাহলে হয়তো এখান থেকে অপশন দিব। রিমেম্বার, তাহলে প্রাইমারি পলিউটেন্টস কারা, সেকেন্ডারি পলিউটেন্টস কারা। ওকে, সো ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট সাইড যে প্রাইমারি পলিউটেন্টস কোনটা, সেকেন্ডারি পলিউটেন্টস কোনটা ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস এর জায়গায়। হ্যাঁ, আচ্ছা, এখানে না আমি একদম এমসিকিউ হিসেবে দেই, হুইচ অফ দা ফলোইং ইজ which of the following gas is absorbed in which of the following gas is absorbed in FGD plant? Which of the following gas is absorbed in FGD plant? Option A, carbon monoxide. Option B, carbon dioxide. Option C, nitrogen dioxide. Option D, sulfur dioxide. সালফার ডাইঅক্সাইড। একদম যেভাবে আসছে আমি সেভাবে মেনশন করলাম যে হুইচ অফ দ্য ফলোইং গ্যাস অ্যাবজর্বড ইন এফজিডি প্লান্ট। এফজিডি প্লান্ট জেনে রাখো, এফজিডি হচ্ছে ফ্লু গ্যাস ডিফিউজার, ফ্লু গ্যাস ডিফিউজার। তাহলে এফজিডি প্লান্ট, এফজিডি ফ্লু গ্যাস ডিফিউজার, ফ্লু গ্যাস ডিফিউজার এফজিডি প্লান্ট। এফজিডি প্লান্টের সাহায্যে অ্যাবজর্ব করে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এফজিডি প্লান্টে অ্যাবজর্ব করে হচ্ছে এদের মধ্যে সালফার ডাইঅক্সাইড। এফজিডি প্লান্ট অ্যাবজর্ব করে সালফার ডাইঅক্সাইড। এন্ড ভেরি কমন এন্ড ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ওভার দিস কনসেপ্ট। তাহলে এটা খুব আসবার একটা চান্স থাকে যে ফ্লু গ্যাস ডিফিউজার, তাহলে ফ্লু গ্যাস ডিফিউজার বা এফজিডি প্লান্ট কোনটা অ্যাবজর্ব করে? আনসার হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আনসার হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ওকে ফাইন। আচ্ছা, তারপরে যেটা নোটিস করার ব্যাপার আছে সেটা হচ্ছে এইটা যে এফজিডি প্লান্টে ক্যালসিয়াম কার্বনেট ইজ ইউজড। এফজিডি প্লান্টে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড? আনসার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট ইজ ইউজড। ক্যালসিয়াম কার্বনেট ইজ ইউজড। তাহলে এফজিডি প্লান্টে কি ইউজ হয়? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এফজিডি প্লান্টে ইউজ হয় ক্যালসিয়াম কার্বনেট, আর এফজিডি প্লান্ট অ্যাবজর্ব করে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এফজিডি প্লান্ট ইউজ হয় ক্যালসিয়াম কার্বনেট, এফজিডি প্লান্ট অ্যাবজর্ব করে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড। তাহলে এইটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ওভার হিয়ার। এন্ড অনেক সময় চোখে পড়বে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস পার্টে এটা একটা কোশ্চেন যে কার্বন মনোক্সাইড ইজ কল্ড সাইলেন্ট কিলার। Carbon monoxide is called silent killer. Which of the following is called silent killer? Carbon monoxide. Which of the following is called silent killer? Answer হচ্ছে কার্বন মনোক্সাইড। কারণ হচ্ছে কার্বন মনোক্সাইড কি করে? আমাদের যে ব্লাডের হিমোগ্লোবিন, আমাদের যে ব্লাডের হিমোগ্লোবিনে পাস করে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন হিসেবে। অক্সি হিমোগ্লোবিন, আমাদের ব্লাডের হিমোগ্লোবিনে অক্সিজেন পাস হয় অক্সি হিমোগ্লোবিন হিসেবে। কিন্তু যদি কার্বন মনোক্সাইড গ্যাস আমরা ইনহেল করি তাহলে কার্বন মনোক্সাইড অক্সি হিমোগ্লোবিনকে করে দেয় কার্বক্সি হিমোগ্লোবিন, করে দেয় কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বন মনোক্সাইড কার্বক্সি হিমোগ্লোবিন করে দেয়, যেটা কিনা আয়রনের সাথে, আয়রনের একটা কমপ্লেক্স, আয়রনের একটা কমপ্লেক্স যেটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। অর্থাৎ কার্বন মনোক্সাইডটা তখন লিগেন্ডের কাজ করে, আয়রনের সাথে তখন কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে। তার মানে অক্সি হিমোগ্লোবিনটা তখন আর পাস হয় না, পাস হয় কার্বক্সি হিমোগ্লোবিন। যেটা হিমোগ্লোবিনে যে আয়রন থাকে ওই আয়রনের সাথে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে কে? কার্বন মনোক্সাইড। তাহলে কি হচ্ছে? কার্বন মনোক্সাইডকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে। কেন? কারণ কার্বন মনোক্সাইডের যে ব্লাডের হিমোগ্লোবিনের যে আয়রন আছে সেই আয়রনের সাথে একটা কমপ্লেক্স ফর্ম করে, এই কমপ্লেক্সটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন।
কিন্তু ব্লাডে অক্সিজেন পাস হয় অক্সিহিমোগ্লোবিন হিসেবে। যখন অক্সিহিমোগ্লোবিনটা কার্বন মনোক্সাইডের কারণে হয়ে যায় কার্বক্সিহিমোগ্লোবিন, অ্যাজ এ রেজাল্ট কার্বক্সিহিমোগ্লোবিনটা তখন ব্লাড সার্কুলেশনটাকে কি করে, ডিস্টার্ব করে, এবং আস্তে আস্তে কি হয়, আমাদের বিভিন্ন রকম প্রবলেম হয়। এই প্রবলেমের কারণে ম্যানকাইন্ড ইভেন ডেথ, মারাও যেতে পারে। তো এই কারণে বলা হয় যে কার্বন মনোক্সাইড হচ্ছে একটা সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার। তাহলে নেভার রিপিট, আর কোনোদিন এই ক্লাস হবে না ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস এর জায়গা থেকে কি নিলা প্রাইমারি পলিউটেন্ট, সেকেন্ডারি পলিউটেন্ট, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, আইডিয়াও নিলা যে কোনটা প্রাইমারি পলিউটেন্ট এন্ড কোনটা সেকেন্ডারি পলিউটেন্ট, এক্সাম্পল সহ। জানলা হচ্ছে গিয়া এফজিডি প্ল্যান্টের ব্যাপারে, এন্ড জানলা হচ্ছে যায় কার্বন মনোক্সাইড সম্পর্কে। তো আমরা ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট থেকে বের হয়ে এখন যাচ্ছি নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশনটা হচ্ছে, জেনে রাখবা, নাইট্রোজেন ফিক্সেশনটা হলো গিয়া পার্ট অফ নাইট্রোজেন সাইকেল। এটা হচ্ছে পার্ট অফ নাইট্রোজেন সাইকেল। কারণ তোমরা জানো যে সয়েলের থেকে নাইট্রোজেন সাইকেল হয়ে কোথায় যায়, এয়ারের নাইট্রোজেনে কনভার্ট হয়। সয়েলের নাইট্রোজেন, এয়ারের নাইট্রোজেন, এয়ারের নাইট্রোজেন ঘুরে সয়েলের নাইট্রোজেন, সয়েল থেকে এয়ার, এয়ার থেকে সয়েল, সয়েল থেকে এয়ার, এয়ার থেকে সয়েল, এইভাবেই কি হয়, নাইট্রোজেন সাইকেলটা কমপ্লিট হয়। তো এই যে নাইট্রোজেন সাইকেলটা, এই সাইকেলের একটা পার্ট হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এবং নাইট্রোজেন ফিক্সেশন কতটুকু, যেটা এয়ার থেকে সয়েল, এইটুকু হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এয়ার থেকে সয়েল এইটুকু, এই চ্যানেলটা, এই প্রসেসটা, এই মেথডটুকু হচ্ছে গিয়ে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন কি, এটা সামটাইম জানতে চায় যে হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন। তো হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন বললে এটা বলা যেতে পারে দ্য প্রসেস বাই হুইচ নাইট্রোজেন ইন এয়ার incorporated into the soil, into soil is called nitrogen fixation. এই কোশ্চেনটা দিতে পারে। নাইট্রোজেন ফিক্সেশন এই ডেফিনেশনটা 2016 ঢাকা বোর্ডে এসেছিল। ঢাকা বোর্ডে প্রথম সিকিউর প্রথম কোশ্চেনটাই হচ্ছে হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার হোয়াট ইজ নাইট্রোজেন ফিক্সেশনের আনসার। তো জেনে রাখো নাইট্রোজেন ফিক্সেশনের দুইটা মেথড, একটা হচ্ছে ন্যাচারাল। নাইট্রোজেন ফিক্সেশনের জন্য একটা মেথড হচ্ছে যে ন্যাচারাল মেথড। ন্যাচারাল মেথডে নাইট্রোজেন ফিক্সেশন হয় ন্যাচারাল মেথডে। তো ন্যাচারাল মেথড কোনটা? ন্যাচারাল মেথড হচ্ছে গিয়া যখন থান্ডার স্টর্মিং হয়, যখন থান্ডার্ড হয়, থান্ডারিং, লাইটেনিং হয়, থান্ডারস্টর্ম হয়, যখন থান্ডারস্টর্ম হয় তখন 3000 ডিগ্রি সেলসিয়াসে, তখন 3000 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস থেকে নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়, নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়। and followed by এই নাইট্রিক অক্সাইড আবার 50 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ অনেক কম টেম্পারেচারে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পরবর্তীতে 1/2 মোল অক্সিজেন আর 1 মোল ওয়াটারের সাহায্যে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এন্ড এই নাইট্রিক অ্যাসিডটা যখন তোমার কি হয়, কি বলা হয়, বৃষ্টির পানি, রেইন ওয়াটারের সাথে যখন তোমার মাটিতে পড়ে, তখন মাটিতে যে ক্যালসিয়াম কার্বনেট আছে, ওই ক্যালসিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন হইয়া এটা ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে ইনকর্পোরেট হয়, ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে ইনকর্পোরেট হয়, ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে এটা লাস্ট অফ অল ইনকর্পোরেট হয়।
তাহলে সয়েলে পাচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে নাইট্রোজেন ফিক্সেশন কি জানা রইল। নাইট্রোজেন ফিক্সেশনের মেথডের মধ্যে একটা হচ্ছে ন্যাচারাল মেথড, ন্যাচারালি হয়, এই ব্যাপারটা কি হয়, ন্যাচারালি হয়। তাহলে কিভাবে নাইট্রোজেনের ফিক্সেশন মানে নাইট্রোজেন, এই যে এই নাইট্রোজেন যেটা বাতাসে ছিল, এয়ারে ছিল, সেটা কিভাবে নাইট্রেট সল্ট প্রডিউস করতো। এই নাইট্রেট সল্টটাই তো প্লান্ট বডিতে চলে যাবে, প্লান্টে। তাহলে এটাই হচ্ছে কি নাইট্রোজেন ফিক্সেশন, তার আবার ন্যাচারাল মেথডে। নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হয়, এটা তার ন্যাচারাল মেথড, রিমেম্বার। স্যার ক্যালসিয়াম নাইট্রেটের এটা স্যার কি লিখলেন প্ল্যান্টের স্যার, মানে রিলেশনটা কি স্যার এটা আবার বলবেন? মানে এটা হলো কি মানে ক্যালসিয়াম কার্বন নাইট্রেট সল্ট তো। জি স্যার। যেখানে ক্যালসিয়াম আয়ন আছে, নাইট্রেট আয়ন আছে। জি। পরে সেই আয়নগুলাই অসমোসিস প্রসেসে প্লান্টের ভিতরে চলে যায়, মানে প্লান্টরা তখন সেটাকে অ্যাবজর্ব করে। আচ্ছা স্যার, এখানে যে এই যে আপনার ক্যালসিয়াম কার্বনের যে মানে নাইট্রিক অ্যাসিডের সাথে ইনকর্পোরেট হয়ে ক্যালসিয়াম নাইট্রেটটা হচ্ছে, প্ল্যান্টস যেটা নিচ্ছে, তাহলে এটা তো প্ল্যান্টের এক প্রকার ক্ষতি হচ্ছে না? কারণ যেহেতু বৃষ্টির সাথে না 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 না, নাইট্রোজেন তো নিচ্ছে, সে তো শুধু নাইট্রোজেন নিচ্ছে স্যার না, সে ক্যালসিয়াম নাইট্রেটই নিবে, কিন্তু ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে তার নিউট্রিয়েন্ট যেটা, নিউট্রিয়েন্ট হলো নাইট্রোজেন। আর নিউট্রিয়েন্ট হলো নাইট্রোজেন, যেটা দিয়ে সে পরে প্রোটিন বানায়। বুঝছি স্যার। ঠিক আছে। জি স্যার। ক্যালসিয়াম নাইট্রেট একদম ওখান থেকে আবার নাইট্রোজেনটাকে প্রসেস করে নাইট্রোজেনটা দিয়ে সে আবার কি বানাবে, প্রোটিন বানাবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা নাইট্রোজেন ফিক্সেশনের একটা প্রসেস। তাহলে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য তোমরা এতটুকু জানতেছো যে নাইট্রোজেন ফিক্সেশনটা কি অ্যাকচুয়ালি, এন্ড নাইট্রোজেন ফিক্সেশনের ন্যাচারালি কিভাবে হয়। নাইট্রোজেন ফিক্সেশনটা কিভাবে ন্যাচারালি হয়, এটা হচ্ছে ন্যাচারালি কিভাবে হয়। আরেকটা হচ্ছে যে আর্টিফিশিয়ালি। আর্টিফিশিয়ালি আমি ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল এর একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। ন্যাচারালের একটা এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে যে তোমার আর্টিফিশিয়াল বা যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল। তো ইন্ডাস্ট্রিয়ালে মেনি মোর প্রসেস আছে, কিন্তু একটা প্রসেস দেখাতে চাচ্ছি শুধু, সেটা হলো অসওয়াল্ড মেথড। সেটা হচ্ছে অসওয়াল্ড মেথড। তো আমরা একটা ন্যাচারাল দেখাইতেছি আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল দেখাচ্ছি। ইন্ডাস্ট্রিয়ালের এটা যেহেতু খুব একটা পরিচিত না তোমাদের কাছে, অসওয়াল্ড এটা তো পরিচিত না, এই কারণে এটা একটু দেখাচ্ছি। অসওয়াল্ড মেথডে কি হয় দেখো, অসওয়াল্ড মেথডে কি হয়, অ্যামোনিয়া গ্যাসকে অক্সিডাইজ করা হয়। ইন্ডাস্ট্রিয়ালি অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করা হয়। অ্যামোনিয়া গ্যাস যখন প্রডিউস হয়, অ্যামোনিয়া গ্যাসকে অক্সিডাইজ করা হয়। ইন্ডাস্ট্রিয়ালি অ্যামোনিয়া গ্যাসকে অক্সিডাইজ করা হয়। আর অ্যামোনিয়া গ্যাস অক্সিডেশনের জন্য কন্ডিশন হলো গিয়া প্ল্যাটিনাম আর হলো রুহিনিয়াম হচ্ছে গিয়ে তোমার ক্যাটালিস্ট। 900 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রিক অক্সাইড এন্ড ওয়াটার প্রডিউস হয়। নাইট্রিক অক্সাইড এর ব্যালেন্স করলাম না, তাহলে অ্যামোনিয়া এন্ড অক্সিজেন থেকে কি হবে, নাইট্রিক অক্সাইড ওয়াটার। অ্যামোনিয়া এন্ড অক্সিজেন মিলে কি হবে, নাইট্রিক অক্সাইড এন্ড ওয়াটার। এই কন্ডিশনে এই ক্যাটালিস্ট প্ল্যাটিনাম আর রুহিনিয়াম হচ্ছে ক্যাটালিস্ট। এরপরে এই নাইট্রিক অক্সাইড ঠিক প্রিভিয়াস মেথডের মতো 50 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হবে। এন্ড পরবর্তীতে সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা অক্সিজেন এন্ড ওয়াটারের সাহায্যে নাইট্রিক অক্সাইড প্রডিউস করবে। ফাইনালি ক্যালসিয়াম কার্বনেটের সাথে এই নাইট্রিক অ্যাসিড মিলে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে। তাহলে কি দাঁড়ালো, আগেরটা ছিল ন্যাচারাল আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল। দেখো প্রায় মানে ভেরি ক্লোজ। একটা হচ্ছে যে সরাসরি বাতাসের নাইট্রোজেন থেকে, একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমরা অ্যামোনিয়া প্রডিউস করি, সেই অ্যামোনিয়াকে অক্সিডাইজ করেও আমরা সেই কাজটা করতে পারি, নাইট্রিক অ্যাসিড আমরা প্রডিউস করতে পারি। এটাকে বলা হয় অসওয়াল্ড মেথড, রিমেম্বার। এটা হচ্ছে অসওয়াল্ড মেথড। এটা হচ্ছে অসওয়াল্ড মেথড। তাহলে আমরা শেষ করে দিলাম নাইট্রোজেন ফিক্সেশন, কখনোই আর হয়তো শেয়ার করা হবে না।
নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে যতটুকু জানানোর কথা ছিল। নাইট্রোজেন ফিক্সেশন কি, নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হয়, এন্ড তার একটা ন্যাচারাল মেথড এবং তার একটা হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল মেথড। আচ্ছা, এরপরে তোমাদের কিছুটা জানা আছে অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন, তো অ্যাসিড রেইন হচ্ছে কি রেইনফল where pH of water is below 5.6। তো খুব ইম্পর্টেন্ট এটা একটা নলেজ যে রেইনফল where pH of water is below 5.6, অর্থাৎ ওয়াটারের পিএইচ যদি 5 নিচে বিলো হয় তাহলে সেটা অ্যাসিড রেইন হবে। যদিও তোমরা জানো যে 7 থেকে কম হইলেই সেটা অ্যাসিডিক, কিন্তু অ্যাসিড রেইন যেটাকে আমরা অ্যাসিড রেইন হিসেবে রিকমেন্ড করবো, যেটা অ্যাসিড রেইন যার একটা এফেক্ট আছে, সেটা হচ্ছে 5.6 এর নিচে। তাহলে রেইনফল হয় পিএইচ অফ ওয়াটার ইজ বিলো 5.6, ওইটাই কনসিডার হবে অ্যাসিড রেইন হিসেবে, ওটাই কনসিডার হবে হচ্ছে অ্যাসিড রেইন হিসেবে। তাহলে আশেপাশে কিসে অ্যাসিড রেইনে জানবা কি, জানবা অ্যাসিড রেইন কি, অ্যাসিড রেইন কি এটা জানবা, নলেজ নাম্বার 1। এইটা জানবার পরে তোমার কারণ তারপর জানতে হবে যে এর জন্য রেসপন্সিবল গ্যাস, কোন গ্যাসগুলো অ্যাসিড রেইনের জন্য রেসপন্সিবল। এখানে মেইনলি হলো সালফার ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোই মেইনলি রেসপন্সিবল ফর অ্যাসিড রেইন। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর রেসপন্সিবল ফর অ্যাসিড রেইন। তবে আমি তোমাদেরকে একটু বলি, একটা একটা এমসিকিউ এমন চোখে পড়তে পারে তোমাদের, অ্যাসিড রেইন কজ অফ SOx, NOx, COx এরকম দেখতে পারো। COx দিবেন অবশ্য, এটা হয়তো বা অন্য কোনো কিছু দিতে পারে, CO2 ডাইরেক্ট দিবে, COx নাও দিতে পারে। তো SOx, NOx আর CO2, SOx, NOx, আর ধরো আমি যদি এটাকে ইনকারেক্ট করতে চাই, ইনকারেক্ট আমি যদি চাই যে না এটাকে আর ইনকারেক্ট অপশন দিব, তাহলে আমি হয়তো বা এরকম করতে পারি, ফসফরাসের কোনো অক্সাইড দিয়ে দিতে পারি, ফসফরাসের কোনো একটা অক্সাইড দিয়ে দিলাম আমি ইনকারেক্ট করার জন্য। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে কি, কারেক্ট আনসার হচ্ছে গিয়া ধরো A 1 and 2। আচ্ছা এদিকে একটু তাকাও, তাহলে তোমাদেরকে জানালাম যে অ্যাসিড রেইন বিকজ অফ সালফার ডাইঅক্সাইড, ইয়েস, বিকজ অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, ইয়েস, আর বিকজ অফ কার্বন ডাইঅক্সাইড এটাও ইয়েসেই ফেলে দাও, যদিও অতটা রেসপন্সিবল না। কিন্তু অ্যাসিড রেইন কজেস অফ, আমি একটা এমসিকিউ করে ক্রিয়েট করি, বা অনেক সময় এটা ক্রিয়েট করতে তোমরা দেখতেও পারো যে SOx, NOx, COx, সেই সময় কারেক্ট হচ্ছে যায় SOx আর NOx। তো এইটাই তো হয়তো তোমাদেরকে বোঝানোর ব্যাপার আছে যে কেন এরকম দিচ্ছে। কারণটা রেখে কি, কারণ সালফার ডাইঅক্সাইড রেসপন্সিবল, সালফার ট্রাইঅক্সাইডও রেসপন্সিবল, নাইট্রোজেন যেমন তোমার হচ্ছে গিয়া নাইট্রিক অক্সাইডও রেসপন্সিবল, নাইট্রোজেন ডাইঅক্সাইডও রেসপন্সিবল। এই কারণে এমনটা করে, যেগুলো হচ্ছে গিয়া দেখবা যে ABCD অপশন দিবে তখন তো স্পেসিফিক দিবে, সালফার ডাইঅক্সাইড নয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওকে। কিন্তু যদি মাল্টিপল কম্বিনেশন দেয় তাহলে এরকমও দেখতে পারো যে SOx, NOx এরকম মেনশন করা, তাহলে SOx মানে বুঝে নিবা যে SO2 SO3 কে মিন করে, NOx মানে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড কে মিন করে। তো এগুলো তখন কারেক্ট অপশন। আচ্ছা তাহলে অ্যাসিড রেইনের পার্টে আসলে 1 মার্কের জন্য অ্যাসিড রেইন কি, এমসিকিউর জন্য যে তুমি জানলা যে কোন গ্যাসগুলোর জন্য অ্যাসিড রেইন হয়।
অ্যাসিড রেইনের পার্টে তোমার আরো যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হইতে পারে তা হচ্ছে যে এফেক্ট। এফেক্ট গুলো কি অফ অ্যাসিড রেইন, অ্যাসিড রেইনের এফেক্ট কি সেগুলো মেনশন করতে হয়। তো আমি কয়েকটা এফেক্ট তোমাদের মানে নলেজে দিচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে যে মার্বেল করোড করে। মার্বেল করোড করে যে এটা একটা ব্যাপার, যে অ্যাসিড রেইনের একটা এফেক্ট হচ্ছে যে মার্বেলের করোশন হয়। অ্যাসিড রেইনের একটা ব্যাপার হচ্ছে যে মার্বেলের করোশন হয়। অ্যাসিড রেইনের কারণে মার্বেল করোশন হয়, কারণ তোমরা জানো যে মার্বেল হলো ক্যালসিয়াম কার্বনেট। মার্বেল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার কারণে ক্যালসিয়াম কার্বনেট তোমরা জানো যে যে কোনো অ্যাসিডের সাথে, বিশেষ করে ডাইলিউটেড অ্যাসিড, অ্যাসিডে কি হয় ডিজলভ হয়, হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস করে। তো মার্বেলের করোশন হওয়ার কারণ হচ্ছে যে একটা, তা হচ্ছে কি অ্যাসিড রেইন। সেই কারণে অনেক সময় এরকম নলেজে দেওয়া হবে তোমাদেরকে, তাজমহল, তারপরে স্ট্যাচু অফ লিবার্টি, হ্যাঁ স্ট্যাচু অফ লিবার্টি বা তাজমহল, এগুলো যে তোমার একটা সার্টেন টাইম পর পর এদের মধ্যে যে ডিকে হয়, ঠিক আছে, বা এদের যে স্পট তৈরি হয়, সেই স্পটের কারণ কি? এর কারণটা হচ্ছে অ্যাসিড রেইন। এর কারণটা হচ্ছে অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনের এটা একটা কারণ। আরেকটা অনেক বড় একটা ব্যাপার আছে, যে এফেক্ট আছে অ্যাসিড রেইনের, তা হচ্ছে যে তোমার যেটা হয় যে পিএইচ অফ ওয়াটার ডিক্রিজেস, হ্যাঁ সিগনিফিকেন্টলি। পিএইচ অফ ওয়াটারটা কি হয়ে যায়? সিগনিফিকেন্টলি কি হয়ে যায়? ডিক্রিজ হয়। অ্যাজ এ রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে ফিশের ডাই, অর্থাৎ মাছ মারা যায়। অনেক সময় দেখবা যে পুকুরে মাছ ভেসে উঠছে, সব মরে গেছে, সব অনেক মাছ মরে গেছে। তো এটার অনেকটা কারণ থাকে হচ্ছে গিয়া অ্যাসিড রেইন। তাহলে মার্বেলের করোশন হওয়ার কারণটা অ্যাসিড রেইন। মাছ মারা যায় পুকুরের মধ্যে, অনেক মাছ মরে ভেসে উঠছে, তার কারণও হইতে পারে কি অ্যাসিড রেইন। এটার একটা রিজন হচ্ছে কি অ্যাসিড রেইন। এইরকম কিছু মানে তোমার হচ্ছে মেনশনেবল জায়গা আছে যেগুলো অ্যাসিড রেইনের ডিরেক্ট এফেক্ট। তো দ্যাট অ্যাসিড রেইন পার্টটাই আমার মনে হয় এতটুকুই এনাফ। অ্যাসিড রেইন ডান। এবার আসো গ্রিন হাউস গ্যাসের। ওকে, গ্রিন হাউস গ্যাস। ওকে, গ্রিন হাউস গ্যাস এটার সাথে অবশ্যই রিলেভেন্ট হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট কি? তো তোমাদের মোরলেস এটা জানা আছে যে গ্রিন হাউস এফেক্ট কি। তবে মেইন গ্রিন হাউস গ্যাস যদি বলতে বলা হয়, তাহলে তোমরা খুব ভালো করেই জানো যে মেইন গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। মেইন গ্রিন হাউস গ্যাস হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস। যদি এটা মেনশন করে, আমার চোখে পড়ছে এমন একটা এমসিকিউ যে হুইচ অফ দ্য ফলোইং ইজ মেইন গ্রিন হাউস গ্যাস, তাহলে আনসার হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ইন্ট্রোডিউস করানোর জন্য, কার্বন ডাই অক্সাইড গ্যাসকে সামনে আনার জন্য প্রায় কি করে জানো, এই ক্লুটা দেয় যে মেইন গ্রিন হাউস গ্যাস। তাহলে আমরা বুঝে নেই যেটা কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে মেইন গ্রিন হাউস গ্যাস। কিন্তু এর বাইরেও গ্রিন হাউস গ্যাস বললে, গ্রিন হাউস গ্যাস বললে কিন্তু লিস্টে থাকবে কার্বন ডাই অক্সাইড থাকবেই, লিস্টে সিএফসি থাকবে, লিস্টে মিথেন থাকবে, লিস্টে নাইট্রাস অক্সাইড থাকবে, নাইট্রাস অক্সাইড। তাহলে এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন, আর হচ্ছে নাইট্রাস অক্সাইড। এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস, রিমেম্বার। তাহলে গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে এরা, যাদের মধ্যে মেইন হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর গ্রিন হাউস এফেক্ট কি সেটা আবার জানবার জন্য তোমরা একটা বড় রকম একটা হলো গ্লোবাল ওয়ার্মিং। তোমরা জানো যে একটা বিগ পার্ট হচ্ছে কি, বিগ এফেক্ট বা বিগ ডেসক্রিপশন হবে কিসের? যে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে গ্রিন হাউসের একটা এফেক্ট হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস গ্যাসের এমিশন হইলে গ্লোবাল ওয়ার্মিং হয়, কিন্তু সেই গ্লোবাল ওয়ার্মিংটা হলো ডিউ টু কার্বন ডাই অক্সাইড। গ্লোবাল ওয়ার্মিংটা হয় ডিউ টু কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের কারণে মেইনলি কি হয়, তোমার হচ্ছে গিয়া গ্লোবাল ওয়ার্মিংটা হয়। তো এখন গ্রিন হাউসের এফেক্টের মধ্যে যদি গ্লোবাল ওয়ার্মিং কে তুমি
ডেসক্রাইব করো তার জন্য কার্বন ডাই অক্সাইড, কিন্তু গ্রিন হাউসের এফেক্ট শুধুমাত্র যে গ্লোবাল ওয়ার্মিং তা না, গ্রিন হাউসের এফেক্টের মধ্যে ওজোন লেয়ার ডেস্ট্রয় থাকবে, ওজোন লেয়ার যে ডিপ্লেশন ওইটাও তোমার কি হবে আন্ডার গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং আন্ডার গ্রিন হাউস এফেক্ট, ওজোন লেয়ার ডিপ্লেশন আন্ডার গ্রিন হাউস এফেক্ট। তাইলে ওজোন লেয়ার ডিপ্লেশনটা কেন? কারণ ওজোন লেয়ার ডিপ্লেশন হয় কি বিকজ অফ সিএফসি, ওজোন লেয়ারের ডিপ্লেশন হয় বিকজ অফ সিএফসি। সে কারণে যদি তোমরা গ্রিন হাউস এফেক্ট এক্সপ্লেন করো আর তার যদি হয় কার্বন ডাই অক্সাইড দিয়ে তাহলে গ্লোবাল ওয়ার্মিং, কিন্তু যদি ওভারঅল গ্রিন হাউস এফেক্টের ডেসক্রিপশনে যাও তাহলে কিন্তু ওজোন লেয়ার ডিপ্লেশন ইনক্লুড হবে, কারণ সিএফসি হচ্ছে ওজোন লেয়ার ডিস্ট্রয় করে। তাহলে গ্রিন হাউস গ্যাস বলতে কোন গ্যাসকে মিন করতেছেন, গ্রিন হাউসের এফেক্ট কি, এবং এই গ্যাসগুলো কোন কোন জায়গা থেকে এমিশন হয়, মানে এই গ্যাসগুলো কোন জায়গা থেকে এমিশন হয়, সোর্স কি, কার্বন ডাই অক্সাইডের সোর্স কি, সিএফসির সোর্স কি, মিথেনের সোর্স কি, নাইট্রাস অক্সাইডের সোর্স কি, এসব কিছু জানা থাকতে হয়। জানলে মোটামুটি তোমার এই গ্রিন হাউস পার্টটা ডান, এর বেশি জানতে হবে এমনটা না। গ্রিন হাউস গ্যাস, আচ্ছা এবার হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন। ওজোন লেয়ার ডিপ্লেশন বা ডিস্ট্রয় হয় কিভাবে ওজোন লেয়ার? তো ওজোন লেয়ার ডিপ্লেশন এই পার্টটাতে যায় তোমার স্টাডি কি, ওজোন লেয়ার ডিপ্লেশনের এই পার্টে তোমার স্টাডিটা কি, জেনে রাখো যে অক্সিজেন আর ন্যাসেন্ট অক্সিজেন, এই দুইটা থেকেই কিন্তু O3 হয়, যেটা হচ্ছে ওজোন। আর এইটা হয় কখন, এইটা হয় হচ্ছে যে ইলেকট্রিক আর্ক পেলে এটা হয়। তাহলে অক্সিজেন গ্যাস আর ন্যাসেন্ট অক্সিজেন থেকে ইলেকট্রিক আর্কের সাহায্যে O3 প্রডিউস হয়, ওজোন গ্যাস প্রডিউস হয়। আর এই ইলেকট্রিক আর্কটা কখন হয়? যখন থান্ডারস্টর্ম হয়। এই ইলেকট্রিক আর্কটা তখন তৈরি হয় যখন কিনা থান্ডারস্টর্ম হয়। আমরা যে থান্ডারস্টর্ম হয় এটাকে অনেক সময় আমরা মনে করি যে এটা একটা ন্যাচারাল একটা কি বলা হয়, এটাকে ন্যাচারাল প্রবলেম, বা এটাকে আমরা অনেক সময় কাজ হিসেবে দেখি যে এটা আমাদের জন্য খুব খারাপ, কিন্তু এইটা ছাড়াও কিন্তু আবার মানে আমাদের এনভায়রনমেন্টালের জন্য খারাপ। যখন থান্ডারস্টর্ম হয় তখনই কিন্তু ওজোন গ্যাস তৈরি হয়, থান্ডারস্টর্মের কারণেই আসলে ওজোন গ্যাস তৈরি হয়। তাহলে ওজোন লেয়ার যেটা সেটা তৈরি হয় হচ্ছে গিয়া অক্সিজেন, বাতাসের যে অক্সিজেন আর আবার ইলেকট্রিক আর্কের কারণে হয় ন্যাসেন্ট অক্সিজেন, সেটা থেকে কিন্তু ওজোন গ্যাস প্রডিউস হয়। সুতরাং আমরা ইলেকট্রিক আর্ককে কিন্তু ডিনাই করব না যে কেন থান্ডারস্টর্ম হয়, আমরা আমাদের প্রোটেক্টিভ মেজার নিব, কিন্তু ওইটা আবার না হলেও হবে না। তাহলে ওজোন গ্যাস হওয়ার পরে ভালো কথা, ওজোন গ্যাস কি করে? তোমরা জানো যে ওজোন গ্যাস হচ্ছে গিয়া যে সানলাইটের যে ইউভি রে সেটা ওজোন লেয়ার কি করে, ওজোন লেয়ার ওইটাকে প্রোটেক্ট করে, ইউভি রেটাকে সে অ্যাবজর্ব করে নেয় ওজোন লেয়ার, যার কারণে ইউভি রেটা আর আমাদের সারফেসে আসতে পারে না। তো এই প্রোটেকশনটা দেয় কে? ওজোন লেয়ার। কিন্তু এই ওজোন লেয়ারটা কি হয়? ডিস্ট্রয় হয়। কেন ডিস্ট্রয় হয়? এই ওজোন লেয়ারটাই আবার ডিস্ট্রয় হয়, আর এই ওজোন লেয়ার ডিস্ট্রয় হয় হচ্ছে কি বিকজ অফ ইউজিং সিএফসি। আর তোমরা জানো যে সিএফসি হলো ক্লোরোফ্লোরোকার্বন, একে বলা হয় সিএফসি। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসির এক্সাম্পল আমরা কয়েকটা জেনে রাখবো, একটা ফ্রেয়ন 11, একটা হচ্ছে ফ্রেয়ন 12, একটা হচ্ছে ফ্রেয়ন 114। এই তিনটা এক্সাম্পলই পপুলার। ফ্রেয়ন 11 হলো CH-Cl3, ফ্রেয়ন 12 হলো CH2Cl2, আর যেটা ফ্রেয়ন 114 ওইটা হলো F2Cl, CCClF2। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি সিএফসির এক্সাম্পল। তাহলে তোমার জানা রইলো যে সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ফ্রেয়ন 11, ফ্রেয়ন 12 এন্ড ফ্রেয়ন 114, এগুলো হচ্ছে গিয়ে তোমার সিএফসির এক্সাম্পল, এগুলো ফ্রেয়ন্সের এক্সাম্পল।
ফ্রেয়ন্স 11 পাওয়া যায়, ফ্রেয়ন্স 12 পাওয়া যায় এন্ড ফ্রেয়ন্স 14 পাওয়া যায়। এগুলো এমসিকিউ তে খুব দেয় যে কোনটা ফ্রেয়ন্স 11, কোনটা ফ্রেয়ন্স 12 কিংবা কোনটা ফ্রেয়ন্স 114। তাহলে সেটা তোমার নলেজে থাকা দরকার। ওকে, তো ওজোন লেয়ার ডিপ্লেশনে যাবো এবার। তাহলে আমরা তার আগে জানলাম যে ওজোন লেয়ার ডিপ্লেশন হয় হচ্ছে বিকজ অফ ইউজিং সিএফসি, এবং সিএফসি হিসেবে ফ্রেয়ন্স ইউজ হয় এন্ড ফ্রেয়ন্স কারা তা জানলাম। ফ্রেয়ন্স জানার পরে একটা কোশ্চেন প্রায় হবে 2 মার্কে, যে হাউ ওজোন লেয়ার is depleted, ওজোন লেয়ার কিভাবে ডিপ্লেশন হয়, ওজোন লেয়ার কিভাবে ডিপ্লেট হয় সেটা জানতে চাইবে। তো খুব করে জানো যে এটা একটা মেকানিজম, কিভাবে ওজোন লেয়ার ডিস্ট্রয় হয়। তা হচ্ছে কার্বনের সাথে ক্লোরিনের যে বন্ডিংটা থাকে সিএফসি তে যে কার্বনের সাথে ক্লোরিন বন্ডিং, এই যে কার্বন তার সাথে ক্লোরিনের বন্ডিং, কার্বনের আর 3টা গ্রুপ থাকতে পারে, কার্বনের সাথে আরো 3টা গ্রুপ আছে, কিন্তু কার্বন আর ক্লোরিনের যে বন্ডিংটা আছে সেই বন্ডিংটায় ইউভি রের প্রেজেন্সে এই বন্ডিংটা ভেঙে যায়, ভেঙে ক্লোরিনের একটা রেডিকেল তৈরি হয়। ক্লোরিনের এই টাইপের রেডিকেলকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। জেনে রাখো যে ক্লোরিনের এই ধরনের রেডিকেলকে বলা হয় ফ্রি রেডিকেল, অর্থাৎ যেখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। কোনো অ্যাটমের কাছে যদি ফ্রি একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে ওটাকে বলা হয় ফ্রি রেডিকেল। তাহলে ক্লোরিনটা হচ্ছে সেই টাইপের একটা ফ্রি রেডিকেল। এই ক্লোরিন ফ্রি রেডিকেলটাই পরে ওজোনকে অ্যাটাক করে সিএলও ফ্রি রেডিকেল তৈরি করে, আর হচ্ছে অক্সিজেন সেপারেট হয়ে যায়, মানে O3 ভেঙে যায়, O3 ভেঙে O2 হয়ে যায়, আর একটা অক্সিজেন এসে এই ক্লোরিনের সাথে অ্যাড হয়, হয়ে ক্লোরিন সিএলও নামে আরেকটা নতুন রেডিকেল তৈরি করে, তাহলে ক্লোরিন এসে ওজোনকে অ্যাটাক করলো, পরে সিএলও নামে রেডিকেল তৈরি করে। এই সিএলও রেডিকেল সেটা একটা রেডিকেল, ওইটাও কি করতে পারে, ওজোনকে অ্যাটাক করে, এবং অ্যাটাক করে ClO2 তৈরি করে ফেলে, এবং ওখান থেকেও আবার অক্সিজেন কি হয়ে যায়, সেপারেট হয়ে যায়। এন্ড এইভাবেই কি হয়, ওজোন লেয়ারটা ডিস্ট্রয় হয়। তার মানে ওজোন লেয়ারে ডিস্ট্রয় করার ইনিশিয়েটিভটা কে নেয়, বা ওজোন লেয়ার ডিস্ট্রয় করার জন্য মেইন রেসপন্সিবল কে, বা মেইনলি কে অ্যাটাকটা করে বা কে কাজটা করে, সে হলো ক্লোরিন ফ্রি রেডিকেল। আর একটা ক্লোরিন ফ্রি রেডিকেল 1000 বা অ্যাবভ ওজনকে অ্যাটাক করে ভেঙে দিতে পারে। এটা একটা চেইন রিঅ্যাকশন টাইপের। তাহলে তোমাদের কাছে এটা আমরা 2 মার্কে জানতে চাই যে ওজোন লেয়ারের ডিপ্লিশন কিভাবে হয়। তো তোমার ডেসক্রিপশনে থাকবে যে ওজোন লেয়ার ডিপ্লিশন হয় হচ্ছে সিএফসির কারণে, এন্ড সিএফসি ক্লোরিন রেডিকেল তৈরি করে, সেই ক্লোরিন রেডিকেল কি করে, ওজোনকে অ্যাটাক করে এবং ওজোন ডিস্ট্রয় করে। তারপরে এটা দেখাই দিবা। তাহলে আমরা তোমাকে তোমার মার্কটা দিব, এন্ড এটা 2 মার্কের জন্য বেশ কমন। ওজোন লেয়ার ডিপ্লেশন। তাহলে আমরা ইন্টারমিডিয়েট জানলাম, ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্সের পার্টে আমরা কি জানতে পারি, নাইট্রোজেন ফিক্সেশনের পার্টে আমরা কি জানতে পারি, অ্যাসিডেনের পার্টে আমরা কি জানতে পারি, গ্রিনহাউস গ্যাসের নিয়ে আমরা ওখানে কি জানলাম, ওজোন লেয়ার ডিপ্লেশনের জায়গায় আমাদের কি জানা হলো। ঠিক ইনশাআল্লাহ 8:30 ক্লাস ছেড়ে দিব, হ্যাঁ, আর 10 to 10 মিনিট ওইভাবেই প্ল্যানটা করা, যেন ঠিক টাইমে ছাড়া যায়। যেটা শেয়ার করব তা হলো আর্হেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড বেস। আর্হেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড বেস। তো আমরা আর্হেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড বেসে ইন করলাম, তার মানে আমরা কনসেপ্ট অফ অ্যাসিড বেসে ইন করলাম। আর্হেনিয়াস কনসেপ্ট দিয়ে শুরু, বাট আমরা স্টার্ট করছি কি কনসেপ্ট অফ অ্যাসিড বেস। কনসেপ্ট অফ অ্যাসিড বেসের মধ্যে স্টার্ট হইতেছে কাকে দিয়ে, আর্হেনিয়াস দিয়ে। আর্হেনিয়াসের কনসেপ্ট অফ অ্যাসিড বেস কি? আর্হেনিয়াস কনসেপ্ট অফ অ্যাসিড বেস মানে হচ্ছে যে আর্হেনিয়াসের কনসেপ্টে হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ বেস। আর্হেনিয়াসের কনসেপ্টে অ্যাসিড কি, বেস কি। তো আসো আর্হেনিয়াস কনসেপ্ট কি বলে, অ্যাসিড কারা। আর্হেনিয়াস কনসেপ্ট কি বলে যে অ্যাসিড কারা। আর্হেনিয়াস কনসেপ্ট বলতেছে এইভাবে
যে অ্যাসিড বা আর্গনেস কনসেপ্ট এরকম বলতেছে দা সাবস্টেন্স which the substance which is produced hydrogen ion in aqueous solution is called acid. Remember, the Arrhenius concept what is acid? Arrhenius concept what is acid? So answer হলো যে the substance which is produced hydrogen ion. The substance which is produced hydrogen ion in aqueous solution. The substance which is produced hydrogen ion in aqueous solution is called acid. এটাই Arrhenius concept. এটাকে বলা হয় ক্লাসিক্যাল কনসেপ্ট বা ওল্ড কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টে বলা হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড এর অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোজেন আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি হয়। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশনে কি হয়? হাইড্রোজেন আয়ন প্রডিউস করে। তাহলে যে সাবস্টেন্সই হাইড্রোজেন আয়ন প্রডিউস করতে পারে, যে সাবস্টেন্সই অ্যাকুয়াস সলিউশনে হাইড্রোজেন আয়ন প্রডিউস করতে পারে, বলা হচ্ছে ওই সাবস্টেন্স হচ্ছে অ্যাসিড। এটা আর্হেনিয়াস কনসেপ্ট। আচ্ছা, আর্হেনিয়াস কনসেপ্টে বেস, আর্হেনিয়াস কনসেপ্টেই বেস কি? বেস হচ্ছে দ্য সাবস্টেন্স which is produced OH ion in aqueous solution is called base. এই হচ্ছে আর্হেনিয়াস কনসেপ্টে বেসের ডেফিনেশন। আর্হেনিয়াস কনসেপ্ট কি বলতেছে? বেস কি? যারা OH আয়ন প্রডিউস করে। তাহলে হাইড্রোজেন আয়ন প্রডিউস করলে অ্যাসিড আর হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করলে বেস, তবে অ্যাকুয়াস সলিউশনে। তাহলে যে সাবস্টেন্স গুলা অ্যাকুয়াস সলিউশনে OH আয়ন প্রডিউস করে, যারা অ্যাকুয়াস সলিউশনে OH আয়ন প্রডিউস করে, তারা হচ্ছে বেস। এটা হচ্ছে আর্হেনিয়াস কনসেপ্ট। তার মানে আর্হেনিয়াস কনসেপ্ট কি বলতেছে? যে সোডিয়াম হাইড্রোক্সাইড বেস। কেন সোডিয়াম হাইড্রোক্সাইড বেস? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড তার অ্যাকুয়াস সলিউশনে সোডিয়াম আয়ন অ্যাকুয়াস এন্ড OH আয়ন অ্যাকুয়া প্রডিউস করে। তার মানে হলো এই যে অ্যাকুয়াস সলিউশনে যারা OH আয়ন প্রডিউস করে তারা বেস, অ্যাকুয়াস সলিউশনে যারা H+ আয়ন প্রডিউস করে তারা অ্যাসিড। এটা হচ্ছে আর্হেনিয়াস কনসেপ্ট। তা আর্হেনিয়াস কনসেপ্ট বলতেছে অ্যাসিড এন্ড বেস। অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে আর বেস হচ্ছে গিয়া হাইড্রোক্সিল আয়ন প্রডিউস করবে অ্যাকুয়াস সলিউশনে। অ্যাকুয়াস সলিউশনে and এই কনসেপ্টই বলা হইতেছে যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন must have H aqua plus OH aqua তার থেকে H2O হবে। তার মানে H+ আর OH- থেকে H2O প্রডিউস হবে। দিস ইজ অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। তাহলে এই কনসেপ্টের আন্ডারে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন বলতে কি বোঝাচ্ছে? অ্যাসিড বেস নিউট্রালাইজেশনে এইটা থাকতে হবে। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন মানে হচ্ছে H+ আয়ন এন্ড OH- আয়ন থেকে H2O প্রডিউস হবে। তাহলে সেটাই হচ্ছে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। আর এই হচ্ছে কি আর্হেনিয়াস কনসেপ্ট। তাহলে আর্হেনিয়াস কনসেপ্ট জানা মানে অ্যাসিড কি, what is acid, what is base, what type of reaction is acid base neutralization reaction, or what is happened in acid base neutralization reaction. তাহলে এটাই হচ্ছে কি আর্হেনিয়াস কনসেপ্ট। এখন শেয়ার করব এই কনসেপ্টের লিমিটেশন। What is the limitation? আর্হেনিয়াস কনসেপ্টের লিমিটেশন হচ্ছে লিমিটেশন
আরএনএস কনসেপ্টের লিমিটেশন নাম্বার 1 তা হচ্ছে যে উইদাউট অ্যাকোয়া মিডিয়াম this concept is not explained acid base তাহলে উইদাউট অ্যাকোয়াস মিডিয়াম মানে কি মানে এই কনসেপ্টের লিমিটেশন হলো যে উইদাউট অ্যাকোয়াস মিডিয়াম কি করতে পারবে না এক্সপ্লেন করতে পারবে না অ্যাসিড বেস and neutralization reaction তাহলে এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট যে কনসেপ্ট অ্যাকোয়াস সলিউশন ছাড়া এক্সপ্লেন করতে পারবে না সাপোজ হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যামোনিয়ার যে রিঅ্যাকশন হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যামোনিয়ার মধ্যে যে রিঅ্যাকশনটা হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যামোনিয়ার মধ্যে যে রিঅ্যাকশন তাতে করে অ্যামোনিয়াম ক্লোরাইড হয় হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যামোনিয়ার মধ্যে যে রিঅ্যাকশন হয় and as a result যে অ্যামোনিয়াম ক্লোরাইড হয় এটা একটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন তাহলে এইটা যে একটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন সেইটা আমরা এই আরএনএস কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করতে পারি না আরএনএস কনসেপ্ট এই রিঅ্যাকশনকে এক্সপ্লেন করতে পারে না যে এটা যে একটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কারণ এই ডেফিনেশনে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আরএনএসের ডেফিনেশনে এখানে অ্যাসিড বলা যায় না অ্যামোনিয়াকে আরএনএসের ডেফিনেশনে এখানে বেস বলা যায় না এই রিঅ্যাকশনটাকে এই ডেফিনেশনে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলা যায় না তাই থিংক ওয়ান টাইম যে এই কনসেপ্টের লিমিটেশন কি তাহলে এই কনসেপ্টের লিমিটেশন হচ্ছে যে উইদাউট অ্যাকোয়াস মিডিয়াম you can't explain what is acid base what type of reaction is neutralization reaction অর্থাৎ এই টাইপের রিঅ্যাকশন গুলো তোমাকে যদি এক্সপ্লেন করতে বলা হয় তাহলে এই টাইপের রিঅ্যাকশনকে তুমি এক্সপ্লেন করতে পারতেছো না বাই দ্য হেল্প অফ দিস কনসেপ্ট অর্থাৎ আরএনএস কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করা যাবে না আরএনএস কনসেপ্ট এই রিঅ্যাকশনটাকে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হিসেবে বা এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে অ্যাসিড হিসেবে বা অ্যামোনিয়াকে বেস হিসেবে রিকমেন্ড দিতে পারে না রিকগনাইজ করতে পারে না and this is the big definition big limitation of this concept এই কনসেপ্টের এখানে একটা বিগ ফেলিওর এটা একটা বিগ ফেলিওর বা বিগ লিমিটেশন হচ্ছে কি আরএনএস কনসেপ্টের এবং এই লিমিটেশনটা ওভারকাম করব আমরা এর পরের যে কনসেপ্ট আসছে সেই কনসেপ্ট দিয়ে এন্ড সেই কনসেপ্ট পর্যন্ত আমাদের নেক্সট ক্লাস ওয়েট করতে হবে তাহলে আমরা জানলাম যে আরএনএস কনসেপ্ট কি অ্যাসিড বেসে তাহলে খুবই ছোট একটা ক্লাস হইলো মনে হয় রেকর্ড কাটাকাটি করে আর কয় মিনিট থাকবে 40 মিনিটও থাকে কিনা জানি না কিন্তু এইটা ফর দ্য ফার্স্ট টাইম এন্ড ফর দ্য লাস্ট টাইম কোনোদিনও এই হয়তো ক্লাসগুলো রিপিটে আসবে না তাহলে তোমরা আজকে অ্যাটেন্ড থাকার কারণে জাস্ট নলেজে চলে গেল ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টসের আইডিয়া নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপারটা অ্যাসিড রেইনের ব্যাপারটা গ্রিনহাউস গ্যাস কোনগুলো জানলা ওজোন লেয়ার কিভাবে ডিপ্লিশন হয় সেটা জানা হলো এবং আরএনএস কনসেপ্ট অ্যাসিড বেসের কনসেপ্ট হিসেবে সেই কনসেপ্টটা সম্পর্কে তোমার আইডিয়া হলো এর বেশি আর কি ঠিক না পড়াশোনা এভাবেই তো আগে যাবে ওকে তো বেস্ট অফ লাক